আগের ভিডিওয়ে আমরা শক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও শক্তির কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু অঙ্ক করব। যদি তোমরা কেউ কার্যক্ষমতা শক্তির আগের দুটো ভিডিও না দেখে থাকো, প্লেলিস্টে গিয়ে কার্যক্ষমতা শক্তি সার্চ করে দেখে নেবে, আর নাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকেও তোমরা দেখে নিতে পারবে। প্রথমে দেখো শক্তির রূপান্তর অথবা শক্তির সংরক্ষণ সূত্র। তো প্রকৃতিতে যেসব ঘটনা ঘটে থাকে প্রত্যেকটাই শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। যেমন বৈদ্যুতিক বায়ুতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, আবার বৈদ্যুতিক পাখায় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। টেলিফোনে শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে এবং বৈদ্যুতিক শক্তি শব্দ শক্তিতে, অর্থাৎ কথা বলার সময় শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে, আবার কথা যখন আমরা শুনি তখন হচ্ছে বৈদ্যুতিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আবার জলবিদ্যুৎ কেন্দ্রে জলের স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। আবার বৈদ্যুতিক কেন্দ্রে জলের গতিশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদনও করে থাকি। তাই আমরা বলতে পারি শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এবং তাতে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, সুতরাং শক্তি সবসময় সংরক্ষণ সূত্র মেনে চলে। এবার দেখো শক্তির সংরক্ষণ সূত্র কি। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি কেবলমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। আবার আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি থেকে বলা যায় ভর শক্তির সমতুল্য। এর একটা সমীকরণ আছে, E সমান mc স্কয়ার। এই সূত্র অনুসারে আমরা বলতে পারি ভর শক্তির সমতুল্য, যেখানে c হচ্ছে আলোর গতিবেগ, অর্থাৎ ভর থেকে শক্তি এবং শক্তি থেকে ভর সৃষ্টি করা যায়। এবারে দেখো যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। ঘর্ষণ বা অন্য কোনো অপচয় বলের ক্রিয়ায় যদি শক্তির কোনো অপচয় না হয়ে থাকে, তাহলে কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়। একে আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বলে থাকি। এবারে আমরা দেখব অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে মোট যান্ত্রিক শক্তি কিভাবে ধ্রুবক হয়। মনে করি m ভরের কোনো বস্তু কণা প্রথমে a বিন্দুতে ছিল, পরে b বিন্দুতে এসছে এবং শেষে ভূমিতে পৌঁছেছে c বিন্দুতে। তাহলে আমাদের দেখাতে হবে a বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি যা b বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি একই এবং c বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি একই। অর্থাৎ আমাদের দেখাতে হবে a বিন্দুতে যান্ত্রিক শক্তি যত হবে b বিন্দুতেও যান্ত্রিক শক্তি তত হবে এবং c বিন্দুতেও যান্ত্রিক শক্তি সেই পরিমাণ হবে। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ধরে নিই বস্তুটি ভূমি থেকে এই উচ্চতায় আছে। এবার যখন বস্তুটি b অবস্থানে এলো তখন ভূমি থেকে বস্তুটি উচ্চতা যদি x হয়ে থাকে, তাহলে প্রথম ক্ষেত্রে বস্তুটি নেমেছে কত, h - x পরিমাণ। তাহলে আমরা জানি h উচ্চতায় অভিকর্ষ স্থিতিশক্তি সমান কত হয়, mgh। তাহলে আমরা ধাপে ধাপে a বিন্দুতে b বিন্দুতে এবং c বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি বের করব। তাহলে a বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে a বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় ছিল, সুতরাং তার গতিশক্তি কত, 0। আর স্থিতিশক্তি, যেহেতু ভূমিটাকে আমরা নির্দেশ তল ধরেছি, সুতরাং ভূমি থেকে যেহেতু সেই উচ্চতায় আছে, তাহলে তার স্থিতিশক্তি কত হবে, mgh, যেটাকে আমরা অভিকর্ষ স্থিতিশক্তি বলি। এবার b বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান একই রকম ভাবে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তিকে আমরা কাইনেটিক এনার্জি ধরছি আর স্থিতিশক্তিকে পোটেনশিয়াল এনার্জি ধরছি। এবারে বি বিন্দুতে বস্তুটি নির্দেশ তল থেকে যেহেতু x উচ্চতায় আছে, সুতরাং পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে কত, mg
এক্স, অর্থাৎ স্থির শক্তি হলো mg x। এবার গতিশক্তি, বস্তুটি যখন এ থেকে বি তে পৌঁছালো, তাহলে বি তে পৌঁছালে এখানে সে কিছু বেগ পাবে, আমরা ধরে নিই সেই বেগটা কত, ভিবি। তাহলে গতিশক্তি কত হবে, হাফ এম ইন্টু ভিবি এর স্কোয়ার। এবার আমার কাজ হচ্ছে ভিবি বার করা। তাহলে ভিবি কি করে বার করব, তাহলে ফাইনাল বেগের স্কোয়ার সমান প্রাথমিক বেগের স্কোয়ার মানে কত, 0 এর স্কোয়ার প্লাস 2g, আর নেমেছে কত বস্তুটি, h মাইনাস এক্স পরিমাণ। তাহলে এটা হচ্ছে বেগ, তাহলে এই বেগের মানটা এখানে বসিয়ে দাও। এটা সমান হবে হাফ এম ইন্টু 2g ইন্টু h মাইনাস এক্স প্লাস mgx। এই 2 কেটে দিলে এটা হবে কত, দেখো, mgh মাইনাস mgx প্লাস mgx সমান কত হবে, mgh, কারণ এই মাইনাসটা এবং এই প্লাসটা কেটে যাবে। তাহলে বি বিন্দুতে মোট শক্তি যেটা বেরালো সেটা কত, mgh। একই রকম ভাবে তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান একই রকম ভাবে গতিশক্তি প্লাস স্থির শক্তি। তাহলে বস্তু কণাটি যখন এ থেকে নেমে বি সি তে এলো, তখন তাহলে সে মোট কত দূরত্ব নেমেছে, h দূরত্ব। তাহলে এখানে বেগ কত ছিল, ইউ যদি ধরি এটা 0, এখানে বেগ ধরলাম কত, ভিসি। তাহলে গতিশক্তির সমীকরণ কি হয়, হাফ এম ইন্টু ভিসি এর স্কোয়ার প্লাস স্থির শক্তি, স্থির শক্তি যেহেতু এটা সে ভূমিতে পৌঁছে গেছে, সুতরাং এখানে স্থির শক্তি কত হবে, 0। তাহলে এখন কাজ আমার ভিসি বার করা। তাহলে ভিসি এর স্কোয়ার সমান প্রাথমিক বেগের স্কোয়ার প্লাস 2g, মোট উচ্চতা কত নেমেছে, h। তাহলে ভিসি স্কোয়ার সমান কত, 2gh। তাহলে এখানে সমান হাফ এম ইন্টু ভিসি স্কোয়ার সমান হচ্ছে 2gh। তাহলে 2 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল কত, mgh। অর্থাৎ এ বিন্দুতে যা যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তি সবই সমান। অর্থাৎ আমরা বলতে পারি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এবার দেখো নলতল বরাবর গড়িয়ে পড়া বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক সেটা দেখাতে হবে। ধরে নাও এটা একটা নলতল, সেই নলতলের বিভিন্ন বিন্দু, এটা হচ্ছে এ, বস্তুর ভর এম, সেটা পরে বি বিন্দুতে এসছে, বস্তুর ভর কত, এম, তারপরে সি বিন্দুতে এসছে, বস্তুর ভর কত, এম। এবার এটা যদি আমরা ডি বিন্দু ধরি, তাহলে সিডি হচ্ছে কি, নির্দেশ তল। এই নির্দেশ তল থেকে এ বিন্দুর উচ্চতা h হলে যখন বস্তুটি এ অবস্থানে ছিল তখন তার মোট যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এই অবস্থানে বস্তু কণার বেগ কত, 0, সেজন্য গতিশক্তি কত হয়ে যাবে, 0। আর স্থিতিশক্তি হবে নির্দেশ তলের সাপেক্ষে যেহেতু এই উচ্চতায় আছে, হয়ে যাবে কত, mgh। এবারে আমরা বার করব বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি। সেটাও সমান কি হবে, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এবার দেখো গতিশক্তি কত, তাহলে যখন বস্তু কণা এ থেকে বি তে এসছে সেখানে বেগ কিছু একটা লাভ করবে, সেটা ধরে নিলাম কত, ভিবি। তাহলে এটা হয়ে যাবে হাফ এম ইন্টু ভিবি এর স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি। ধরে নাও এই বি বিন্দুটি নির্দেশ তল সাপেক্ষে এক্স উচ্চতায় আছে, এটা হয়ে যাবে কত, mgx। এখন আমাদের কাজ যে এ বিন্দু থেকে বস্তু কণা যখন বি বিন্দুতে পৌঁছালো সেখানে তার বেগ কত হবে। তার জন্য প্রথমে দরকার নলাতল বরাবর
বস্তুর ত্বরণ কত। এখানে মনে রাখতে হবে নলতল বরাবর বস্তুর ত্বরণ a সমান g sin থিটা। এটা আমরা সম্ভবত ঘর্ষণ বা নিউটনের গতিসূত্রে বলে দিয়েছিলাম যে নলতল বরাবর গড়িয়ে পড়া বস্তুর ত্বরণ a equal to g sin থিটা যখন নলতলে কোনো ঘর্ষণ উপস্থিত থাকবে না। তাহলে vb এর স্কোয়ার সমান প্রাথমিক বেগের স্কোয়ার প্লাস 2 ইন্টু a এর জায়গায় বসাবো কত g sin থিটা ইন্টু সরণ কত হয়েছে ab। তাহলে এখন sin থিটা ইন্টু ab সমান কত সেটা বার করার জন্য এই b বিন্দু থেকে এটা একটা দাগ টেনে নাও। তাহলে এটা যদি x উচ্চতা হয় তাহলে বস্তু কণাটি নেমেছে h মাইনাস x উচ্চতা। তাহলে এই নততলের অতিকোণ থিটা হলে তবে এটা জি সাইন থিটা হবে। তাহলে এটাও কত হবে থিটা হবে। তাহলে সাইন থিটা সমান আমরা কি লাগাবো লম্ব বাই অতিভুজ অর্থাৎ h মাইনাস এক্স বাই অতিভুজ কত ab। তাহলে h মাইনাস ab তাহলে h মাইনাস এক্স সমান হচ্ছে ab সাইন থিটা। তাহলে vb এর স্কোয়ার সমান হবে 2g ইন্টু h মাইনাস এক্স। তাহলে বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তির জায়গায় হাফ এম ইন্টু ভিবির মান বসিয়ে দাও কত 2g ইন্টু h মাইনাস এক্স প্লাস mg x। এবারে এখানে দুই কেটে দাও এটা হবে mgh মাইনাস mgx প্লাস mgx। তাহলে mgx কেটে দিলে এটা হয়ে যাবে কত mgh। এবারে বস্তু কণা যখন c অবস্থানে এলো তাহলে c অবস্থানে মোট যান্ত্রিক শক্তি সমান একই রকম ভাবে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এখন বস্তুকণা যেহেতু ভূমিতে পৌঁছে গেছে বা নির্দেশ স্থলে পৌঁছে গেছে সেই জন্য স্থিতিশক্তি কত হয়ে যাবে 0। আর সি বিন্দুতে বস্তুকণার বেগ যদি আমরা ভিসি ধরি এটা হয়ে যাবে হাফ এম ইন্টু ভিসি এর স্কোয়ার প্লাস স্থিতিশক্তি কত 0। এখন আমাদের কাজ ভিসি কত হবে সেটা বার করা। তাহলে এই সমীকরণ অনুসারে আমরা যেটা বের করেছিলাম যে ভিবি স্কোয়ার সমান 2g ইন্টু h মাইনাস এক্স। তাহলে এখানে আমাদের বেরোবে ভিসি এর স্কোয়ার সমান হবে 2g ইন্টু কত h। এই সমীকরণে বসিয়ে দেখবে এটাই আসবে। আর নাহলে দেখো করে দিচ্ছি ভিসি এর স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস 2 a এর জায়গায় হবে জি সাইন থিটা ইন্টু সরণ কত হয়েছে এসি। তাহলে সাইন থিটা ইন্টু এসি সমান কত হবে এইচ। তাহলে ভিসি স্কোয়ার সমান কত হবে 2gh। তাহলে এখানে বসিয়ে দাও হাফ এম ইন্টু 2gh অর্থাৎ 2 কেটে গেলে এটা হয়ে যাবে কত mgh। অর্থাৎ নলতল বরাবর যখন বস্তু গড়িয়ে পড়ে তার বিভিন্ন অবস্থানে মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকবে। এরপর একটা কোশ্চেন দেখো বলছে যে একটি হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন উপরে উঠতে থাকলে তার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। ভূপৃষ্ঠকে নির্দেশ স্থল হিসেবে ধরে নিলে বেলুনটি যখন ভূপৃষ্ঠে স্থির অবস্থায় থাকে তখন তার পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি কত 0। একই রকম কাইনেটিক এনার্জিও কত 0। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত সমান
কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সমান 0। এখন বেলুনটি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বেলুনটি উপরে উঠতে থাকে, তাহলে বেলুনটি উপরে ওঠার জন্য একটি ঊর্ধ্বমুখী বলের কাজ করে। বেলুনের ভর m হলে এবং ঊর্ধ্বমুখী যে বল F হলে বেলুনের ত্বরণ কত হবে? F/m। যদি বেলুনটি এই উচ্চতা পর্যন্ত ওঠে এবং এই উচ্চতায় বেগ v হলে আমরা লাগাতে পারি v স্কয়ার সমান প্রাথমিক বেগের স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ মানে F/m ইন্টু h। তাই এই উচ্চতায় বেলুনটির গতিশক্তি সমান হাফ m ইন্টু v স্কয়ার সমান হাফ m ইন্টু v স্কয়ারের মান 2 ইন্টু F/m ইন্টু h। 2 কেটে দাও, mm কেটে দাও, তাহলে এটা হয়ে যাবে কত? f ইন্টু h। এবার দেখো বেলুনটি নিজে থেকে উপরের দিকে উঠছে, তাহলে আমরা জানি যে একটি ঢিল যদি অভিকর্ষের প্রভাবে নিচে থেকেই নামে তখন তার কৃতকার্য কি হয়? ঋণাত্মক। তাহলে একই রকম বেলুনটি যেহেতু এই উচ্চতায় আপনা আপনি উঠছে, তাহলে তার কৃতকার্য সমান স্থিতিশক্তির পরিবর্তন সমান কত হবে? মাইনাস অফ f ইন্টু h। কারণ এই f টা ধরে নিয়েছিলাম ঊর্ধ্বমুখী বল, তাহলে তার প্রভাবে হচ্ছে, সেজন্য তাহলে হয়ে গেল এটা মাইনাস f ইন্টু h। তাহলে এটা হচ্ছে সেখানে তার স্থিতিশক্তি রূপে সেটা সঞ্চিত থাকবে, তাহলে এটাকে আমরা স্থিতিশক্তি হিসাবে বলতে পারি। অর্থাৎ এখানে লিখে দাও এই উচ্চতায় বেলুনটির স্থিতিশক্তি তাহলে এই উচ্চতায় বেলুনটির মোট যান্ত্রিক শক্তি কত? সমান গতিশক্তি F h এবং স্থিতিশক্তি হচ্ছে কত? মাইনাস অফ FH। তাহলে টোটাল দেখলে এটা তাহলে টোটাল কত হচ্ছে? 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটি গ্যাসপূর্ণ বেলুন যখন পৃথিবী পৃষ্ঠে থাকে এবং তারপরে এই উচ্চতায় উঠে তখন দুটো ক্ষেত্রেই যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। অর্থাৎ এটা প্রথমের ক্ষেত্রে 0 বেরিয়েছিল এবং অন্তিম অবস্থানেও টোটাল যান্ত্রিক শক্তি কি হবে? 0। তাহলে এখানে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে। এখানে আরেকটা জিনিস ব্যাপার করলে দেখা যাবে যত উপরে উঠবে বেলুনটির বেগ তত বেড়ে যায়, অর্থাৎ গতিশক্তি বাড়ে, তাহলে স্থিতিশক্তি কি হয়ে যাবে? কমে যায়। কারণ একটা ঢিল কে যখন আমরা উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় তখন তার গতিশক্তি আস্তে আস্তে কমে যাবে, স্থিতিশক্তি বাড়ে। এর ক্ষেত্রেও একই রকম, কিন্তু জিনিসটা উল্টো, কারণ হাইড্রোজেন যেহেতু হালকা সেই জন্য বায়ুমণ্ডলে থাকতে চায় না, সেজন্য গ্যাস ভর্তি বেলুনটি বা হাইড্রোজেন পূর্ণ গ্যাস ভর্তি বেলুনটি উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে। যত উপর দিয়ে উঠবে তার বেগ বেড়ে যায়, সেজন্য তার গতিশক্তি বাড়ে এবং স্থিতিশক্তিও সমপরিমাণ কমে যায়। এই কোশ্চেনটা দেখো, বলছে 10 কেজি ভরের উপর 196 নিউটনের একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটিকে 10 মিটার উচ্চতায় তোলা হলো।
ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকার্য ও অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য হিসাব করো এবং দেখাও যে এক্ষেত্রে বস্তুটির মোট শক্তির পরিমাণ এবং ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকার্য দুটোই সমান। ধরে নাও এখানে একটা 10 কেজি ভরের বস্তু ছিল, সেই 10 কেজি ভরের বস্তুর উপরে আমরা একটা বল প্রয়োগ করছি, সেই বলের মান কত? 196 নিউটন। তাহলে তার জন্য সে কত উচ্চতা পর্যন্ত উঠলো? বস্তুটি 10 মিটার উচ্চতা পর্যন্ত উপরে উঠেছে। তাহলে এখানে প্রথমে ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকার্য কত? সমান বল ইন্টু সরণ। তাহলে 196 নিউটন বল ইন্টু সরণ কত? 10 মিটার, সমান হয়ে গেল 1960 এত জুল। এখন অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? কারণ বস্তুটার অভিকর্ষ কোন দিকে ছিল? নিচের দিকে। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য সমান অভিকর্ষজ বল ইন্টু সরণ। তাহলে 10 কেজি ভরের বস্তুকে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে আমরা পাবো কি? অভিকর্ষ বল ইন্টু সরণ কত? 10। এটা হয়ে গেল কত? 980 জুল। এখন যদি অভিকর্ষ না থাকতো তাহলে কি হতো? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্যটা কেন ধনাত্মক হিসেবে ধরা হলো? কারণ এখানে ঊর্ধ্বমুখী বল আছে কত? 196 নিউটন। তাহলে ওই বলটি অবশ্যই অভিকর্ষের প্রভাবকে প্রশমিত করে উপরে বস্তুটিকে নিয়ে যাচ্ছে, সেই জন্য এই কৃতকার্যটা আমরা কি ধরলাম? ধনাত্মক। এবার দেখো যদি অভিকর্ষ না থাকতো তখন বস্তুটির ত্বরণ সমান ঊর্ধ্বমুখী বল বাই ভর। ঊর্ধ্বমুখী বল কত আছে? 196 নিউটন, আর ভর কত? 10, সমান হয়ে গেল 19.6 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষ থাকলে বস্তুটির ত্বরণ সমান, অভিকর্ষ না থাকলে বস্তুটির ত্বরণ যা বেরিয়েছিল সেখান থেকে অভিকর্ষ ত্বরণকে বিয়োগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে বস্তুর ঊর্ধ্বমুখী ত্বরণ যখন অভিকর্ষ আছে। এটা সমান কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে ধরে নাও এ, আর এই অভিকর্ষ না থাকলে যে ত্বরণটা বেরিয়েছিল সেটাকে ধরে নাও এ ড্যাশ। এখন বস্তুটি যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ প্রথমে একটা আমরা বল প্রয়োগ করেছি 196 নিউটন, সুতরাং বস্তুটি 10 মিটার উচ্চতায় উঠেছে। তাহলে 10 মিটার উচ্চতায় যদি বস্তুটির বেগ যদি আমাদের ধরি ভি, তাহলে এখানে লাগাতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগের স্কোয়ার অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এইচ সমান ইউ তো 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর মান বেরিয়েছে 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে কত? 10। তাহলে এটা সমান হবে 196। তাহলে ভি স্কোয়ারের মান কত বেরালো? 196। তাহলে এই উচ্চতায় বা 10 মিটার উচ্চতায় বস্তুটির যে গতিশক্তি হবে সেটা কত? তাহলে গতিশক্তি ইকুয়াল টু হাফ ইন্টু মাস 10 কেজি ভরের বস্তু ইন্টু ভি স্কোয়ার সমান 196 সমান 980 জুল। তাহলে ওই উচ্চতায় বস্তুটির স্থিতিশক্তি আবার কত হবে? 10 মিটার উচ্চতায় বস্তুটির স্থিতিশক্তি সমান 10 কেজি ভরের বস্তু ইন্টু 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 10 মিটার। তাহলে এটাও করলে কত হবে? 980 জুল। তাহলে ওই 10 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি সমান 980 জুল হচ্ছে কাইনেটিক এনার্জি, আবার 980 জুল হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি। দুটো যোগ করলে কত হচ্ছে? 1960 জুল।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকার্য কত বেরিয়েছিল 1960 জুল। আবার ওই একই উচ্চতায় বস্তুটির মোট শক্তি যেটা সেটাও কত 1960 জুল। অর্থাৎ বস্তুটির মোট শক্তির পরিমাণ এবং ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকার্য দুটোই সমান। ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকার্যকে যদি আমরা W ধরি এবং বস্তুটির মোট শক্তি যদি আমরা W ড্যাশ ধরি, তাহলে W ইকুয়াল টু W ড্যাশ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং ঝুলন পিণ্ডের ভর হচ্ছে 4 গ্রাম। পিণ্ডটিকে কোনো একদিকে টেনে সুতোটিকে অনুভূমিক করা হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। সুতোটি যখন উল্লম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে তখন পিণ্ডটির গতিশক্তি ও বেগ কত? তাহলে ধরে নাও এখানে থেকে পিণ্ডটি ঝুলছিল, যে পিণ্ডের ভর কত 4 গ্রাম। তাহলে সেটা প্রথমে অনুভূমিক অবস্থানে আনা হয়েছে এদিকে, ধরে নাও অর্থাৎ এখানে পিণ্ডটি এসেছিল, তারপর একে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর সুতোটি যখন উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করবে, ধরে নাও কোনো একটা অবস্থানে সেটি উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে ওই অবস্থায় পিণ্ডটির গতিশক্তি কত হবে এবং বেগ কত হবে? তাহলে এগুলো আমরা পজিশন ধরে নিই কিছু একটা। এটা ধরো ও বিন্দু, এটা ধরো ডি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। তাহলে ওবি হলো কি সুতোর অনুভূমিক অবস্থান। এখন বস্তুকণাটি বি বিন্দু থেকে এই পথে সি এর দিকে এসছে যখন উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে বি বিন্দুতে পিণ্ডটির মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি হিসেবে ভাবতে পারো সমান গতিশক্তি যুক্ত স্থিতিশক্তি। গতিশক্তি তো 0 আর স্থিতিশক্তি কত দেখো, তাহলে এটা যদি আমরা নির্দেশ স্থল হিসাবে ধরি, তাহলে এখান থেকে সুতোটির যা দৈর্ঘ্য সেটা দেওয়া আছে কিছু একটা 50 সেন্টিমিটার। তাহলে এই অবস্থায় ওর স্থিতিশক্তি কত হবে mgh। তাহলে m হচ্ছে 4 গ্রাম ইন্টু জি এর মান হচ্ছে 980 ইন্টু h হচ্ছে 50। এটা গুণ করলে হবে 200 ইন্টু 980 সমান 196 ইন্টু 10 কিউব এত আর্ক। এটা হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি। এবারে আমরা যখন সি বিন্দুতে আসব, তাহলে সি বিন্দুতে আবার একই রকম ভাবে গতিশক্তিও থাকবে আবার স্থিতিশক্তিও থাকবে। তাহলে সি বিন্দুতে পিণ্ডটির মোট শক্তি সমান গতিশক্তি, তাহলে গতিশক্তি সেটা আমাদের বার করতে হবে। তাহলে সেটা ধরে নাও হাফ এম ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ সি বিন্দু যখন পৌঁছাবে তখন বস্তুটির বেগ ধরে নিলাম কত ভি। তাহলে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি এখন কত, তাহলে এখানে এইটুকু অবস্থানে আছে অর্থাৎ এডি উচ্চতায় বস্তুটি আছে। তাহলে এডি উচ্চতায় যদি বস্তুটি থাকে তাহলে সেটা হয়ে যাবে 4 ইন্টু 980 ইন্টু এডি। এখন আমাদের কাজ হচ্ছে এডি বার করা। তাহলে এডি যদি বার করতে হয় তাহলে এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে cos 60 ডিগ্রি সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ।
অর্থাৎ ওডি বাই ওসি। এবার ওডি কত জানি না, ওসিটা আমরা জানি, তাহলে ওডি বাই ওসি হচ্ছে কত 50 সেন্টিমিটার। আবার cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে 2 এটা কেটে দিলে এটা হচ্ছে 25 কাটবে, তাহলে ওডি ইকুয়াল টু হলো কত 25 সেন্টিমিটার। তাহলে ওডি যদি 25 সেন্টিমিটার হয় তাহলে এডি হবে ও এ মাইনাস ওডি, সেটা হয়ে যাবে 50 সেন্টিমিটার মাইনাস 25 সেন্টিমিটার সমান 25 সেন্টিমিটার। তাহলে সি বিন্দুতে মোট শক্তি সমান গতিশক্তিটাই গতিশক্তি আকারে রেখে দাও, প্লাস এটা হয়ে যাবে 4 ইন্টু 980 গুণিতক 25, তাহলে এটা হয়ে যাবে হাফ এম ইন্টু ভি স্কোয়ার প্লাস 9 8 ইন্টু 10 কিউব, এত হচ্ছে আর। এবারে আমরা শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে বি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু সি বিন্দুতে মোট শক্তি, অতএব 196 ইন্টু 10 কিউব আর্ক সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস 98 ইন্টু 10 কিউব এত আর্ক। তাহলে হাফ এম ইন্টু ভি স্কোয়ার সমান 196 মাইনাস 98 হোল ইন্টু 10 কিউব এত। তাহলে এখান থেকে এটা সমান লিখতে পারি আমরা 98 ইন্টু 10 কিউব। তাহলে আমাদের বলেছে গতিশক্তি কত, তাহলে গতিশক্তি হবে 98 ইন্টু 10 কিউব এত আর্ক। তাহলে এটা একটা উত্তর হলো। আর বলেছে যে ওইখানে বেগ কত হবে, অতএব হাফ ইন্টু এম এর মান হচ্ছে 4 গ্রাম ইন্টু ভি স্কোয়ার সমান হচ্ছে 98 ইন্টু 10 কিউব এত আর্ক। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 98 ইন্টু 10 কিউব ইন্টু 2 ডিভাইডেড বাই 4, 2 দুগুণে 4, 2 এটা হচ্ছে 49 সমান হয়ে গেল 49 ইন্টু 10 কিউব। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার অফ 49 ইন্টু 100 ইন্টু 10 সমান 7 ইন্টু 10 ইন্টু রুট ওভার অফ 10 সমান হবে 221.36 সেন্টিমিটার পার সেকেন্ড। অতএব গতিশক্তি হবে 98 ইন্টু 10 কিউব এত আর, আর বেগ হবে ওই বিন্দুতে 221.36 সেন্টিমিটার পার সেকেন্ড। এবারে কোশ্চেনটা দেখো, বলছে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে এম ভরে একটি বস্তু কণাকে ভূমি থেকে ইউ বেগে উৎক্ষেপ করা হলো। উৎক্ষেপণের শুরুতে সর্বোচ্চ উচ্চতায়, অর্ধেক উচ্চতায় এবং সর্বোচ্চ উচ্চতায় তিনটি ক্ষেত্রে বস্তুর মোট শক্তির পরিমাণ নির্ণয় করো এবং দেখাও যে তিনটি ক্ষেত্রে বস্তুর মোট শক্তির পরিমাণ সমান হবে। তো ধরে নাও প্রথমে একটা ঢিলের গতি, তাহলে ধরে নাও একটি ঢিলকে আমরা ছুঁড়েছি, তাহলে ধরে নাও এম ভরে বস্তু কণাকে আমরা এইভাবে ছুঁড়েছি, তাহলে এইভাবে ছুঁড়লে বস্তু কণাটি এরকম অবস্থানে আসবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইটা, তাহলে সেই সর্বোচ্চ উচ্চতা ধরে নাও কত এইচ। আর বস্তু কণাটি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছোঁড়া হয়েছে, তাহলে এর যদি থিটা হয় তাহলে অনুভূমিক দিকে বেগ হচ্ছে কত ইউ কস থিটা এবং উল্লম্ব দিকে বেগ হচ্ছে ইউ সাইন থিটা। এখন উৎক্ষেপণের শুরুতে মানে প্রথম কেস যেটা দিয়েছে, মোট শক্তি
সমান পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থির শক্তি প্লাস গতিশক্তি। এবার দেখো এই অবস্থানে বস্তুটি যখন আছে তখন ভূমি থেকে কোনো উচ্চতা যায়নি, তাহলে সেই অবস্থাতে স্থির শক্তি কত হবে? 0। আর গতিশক্তি তার যা বেগ সেটার সাথে সমান হবে, অর্থাৎ হাফ এম ইউ স্কোয়ার। তাহলে মোট শক্তি হয়ে গেল কত? হাফ এম ইন্টু ইউ স্কোয়ার। 2 নম্বর কেস বলেছে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায়। তাহলে সর্বোচ্চ উচ্চতা কত? h ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা তোমরা একটু প্রাসের গতি যেখানে আছে সেখানে দেখে নিতে পারো, সর্বোচ্চ উচ্চতার মান এটা হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতা বলতে h/2 সমান হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 4g। এখন সর্বোচ্চ উচ্চতা অর্ধেক উচ্চতা যদি আমরা এইরকম অবস্থা ধরে নিই, তাহলে এই বিন্দুতে বস্তুকণার মোট বেগ কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে মোট বেগ একটা অনুভূমিক দিকে থাকবে আর একটা উপরের দিকে থাকবে। তাহলে সেই দুটো বেগের যে লব্ধি হবে সেটা হচ্ছে ওই অর্ধেক উচ্চতায় বেগ। তাহলে যদি অনুভূমিক দিকের বেগটা ধরি, তাহলে অনুভূমিক দিকের বেগটাকে যদি v2 দাও, তাহলে v2 সমান ইউ cos থিটা তার সঙ্গে সমান। আর উল্লম্ব দিকে বেগটাকে যদি আমরা v1 ধরি, তাহলে সে v1 কত হবে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে v1 বার করতে গেলে এখানে দেখো বস্তুকণাটি যে উচ্চতা উঠেছে সেটা কত? h/2। তাহলে আমরা লাগাতে পারি v1 এর স্কোয়ার সমান প্রাথমিক বেগের স্কোয়ার অর্থাৎ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কারণ হচ্ছে উল্লম্ব দিকে বেগের ইউ সাইন থিটা উপাংশটা যেহেতু নিয়ে যাচ্ছে উল্লম্ব দিকে, সেই জন্য আমরা এটা ধরবো কত? প্রাথমিক বেগ ইউ সাইন থিটা তার স্কোয়ার মাইনাস 2g ইন্টু h/2। সেটা সমান কত হবে দেখো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2g ইন্টু h/2 এর মান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 4g। তাহলে g কাটো আর 2 কাটো, তাহলে এটা হয়ে যাবে হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে v1 এর স্কোয়ারের মান, আর v2 হচ্ছে ইউ cos থিটা। তাহলে মোট বেগ ওখানে যদি আমরা ধরে নিই v ড্যাশ, তাহলে সেই v ড্যাশ হয়ে যাবে রুট ওভার অফ v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার। কারণ এদের মধ্যবর্তী কোণ কত আছে? 90°। সেই জন্য আমরা ওদের লব্ধি নিলে তাহলে এরপরে যে টার্ম ছিল 2v1 v2 এটা cos 90° চলে আসবে। তাহলে সেই জন্য এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র থাকবে কত? রুট ওভার অফ v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার। এবার এটা বসিয়ে দাও, তাহলে v1 স্কোয়ার হচ্ছে হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস v2 স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে তাদের লব্ধি, তাহলে ওই অর্ধেক উচ্চতায় মোট শক্তি কত হবে? সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি বস্তুকণাটি তাহলে h/2 উচ্চতায় উঠেছে, তাহলে সেটা হয়ে যাবে কত? তাহলে mg ইন্টু h/2। h/2 এর মানটা বসিয়ে দাও, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 4g প্লাস কাইনেটিক এনার্জি হবে হাফ m ইন্টু v ড্যাশ এর স্কোয়ার সমান এখান থেকে g কাটলে তাহলে এটা হয়ে যাবে m ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 4 প্লাস হাফ ইন্টু m ইন্টু v ড্যাশ এর স্কোয়ার করলে হবে হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার cos স্কোয়ার
থিটা। এখানে একটু সলভ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 4 প্লাস এখানে হাফ এম গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 1/4 এম ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হবে হাফ এম ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখানে 1/4 আর 1/4 যোগ করলে 1/2 আসবে, তাহলে 1/2 এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা একটা প্লাস 1/2 এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা একটা। তাহলে এখান থেকে হাফ এম ইউ স্কোয়ার কমন নিলে এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যেহেতু 1, এটা হয়ে যাবে কত, হাফ অফ এম ইন্টু ইউ স্কোয়ার। এবারে বার করতে হবে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি। এবারে বার করতে হবে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তু কণাটি উঠে যাবে তখন তার স্থিতিশক্তি কত হবে প্লাস গতিশক্তি কত হবে সেটা আমরা বার করব। তাহলে বস্তু কণাটি যখন অনুভূমিকের সঙ্গে কিছু একটা কোণ করে ছোঁড়া হয়েছিল তখন এইভাবে পৌঁছেছিল, এটাই ছিল সর্বোচ্চ উচ্চতা h। তাহলে এই অবস্থায় বস্তু কণা শুধুমাত্র অনুভূমিক বেগ থাকবে, সেটা কত, ইউ কস থিটা, কারণ এখানে এটা ইউ বেগে ছোঁড়া হয়েছিল এবং অনুভূমিক দিকে সঙ্গে থিটা কোণ করেছিল যেহেতু, তাহলে এদিকে বেগের উপাংশ ছিল ইউ কস থিটা আর এদিকে উপাংশ ছিল ইউ সাইন থিটা। কিন্তু যখন বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে তখন তার কোনো উল্লম্ব উপাংশ থাকবে না, অর্থাৎ উল্লম্ব বেগ কত, 0। তাহলে সেইখানে বেগ হবে শুধুমাত্র ইউ কস থিটার সঙ্গে সমান। তাহলে বস্তু কণা যেহেতু h উচ্চতা উঠেছে তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে mgh প্লাস গতিশক্তি হবে হাফ m ইন্টু বেগের স্কোয়ার মানে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান mg ইন্টু h এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g প্লাস হাফ m ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, যোগ করলে এখানে জি জি কেটে দাও, তাহলে এটা হয়ে যাবে হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হাফ এম ইউ স্কোয়ার কমন নিলে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। অর্থাৎ প্রতিটা কেসে আমরা দেখতে পাচ্ছি যে মোট যে শক্তি সেটা হাফ এম ইউ স্কোয়ারের সাথে সমান। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কিছু ভালো ভালো অঙ্ক করব এবং বাকি যে বিষয়গুলি রইল সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখতে গিয়ে কোথাও যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবে। ভিডিওটিকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।